রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমরা স্পার্কের শেষ সেশনটা আছি। আমরা আজকে স্পার্কের কিছু ফ্রিকুয়েন্টলি ইউজড অ্যাকশনসগুলো দেখব, মেথডসগুলো দেখব। তারপরে শেষের দিকে আমরা স্পার্ক কেন প্যান্ডাস থেকে বেটার, আর প্যারালাইজেশনের কারণে যে স্পার্কের স্পিড অনেক গুণ বেশি হয়, সেই জিনিসটা আজকে আমরা এক্সপিরিয়েন্স করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি চলে যাই। স্যার, ওই গতদিন যে ফাইলটা দিয়েছিলেন ওখানে কোড রান করতে গিয়ে 10 নম্বর পয়েন্টে যখন আসি তখন ওই কোডটা রান নেয় না। সমস্ত যে জাভা যে আমরা ইনস্টল করেছি ওইটা খুঁজে পাচ্ছে না। তো এইটা কিভাবে সলভ করা যায়? আমরা তো একজনের সলভ করে দিয়েছিলাম, সাপোর্ট গ্রুপে মেসেজ দিয়ে। সাপোর্ট সেশন একটা টেক্সট চ্যানেল বানিয়েছি। ওইখানে আপনার ওই স্ক্রিনশটে ওখানে দেখেন ওকে। যেমন নাজিম ভাই ওনার প্রবলেম নিয়ে হুম। আসছিল, আমরা কিন্তু সলভ করে দিছি। সো ওইখানে লিখেন, তাহলে ওখান থেকে আমরা সলভ করে দিতে পারবো আশা করি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ওই শুরু করি হচ্ছে স্পার্কের ইউজুয়াল সিস্টেম অনুযায়ী, যে আমরা একটা স্পার্ক সেশন ইম্পোর্ট করব। সেশনের উপরেই আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্যান্ডাসের সাথে স্পার্কের এই ডিফারেন্সটা, যে শুরুতে একটা বড় কাজ করা লাগে, সেটা হচ্ছে যে আমরা একটা সেশন, একটা পুরো ইকোসিস্টেম অ্যাক্টিভেট করা লাগে, কারণ ওর কাজের ধরনটাই আলাদা। এবং শুরুর দিকে একটু ওভারহেড মনে হলেও যখন এটা বড় স্কেলে কাজ করে, তখন এই শুরুতে যে আমরা কাজটা করি, এর ফলে আমাদের যে কোনো কোয়ারিজ দেখবেন অনেক গুণ স্পিডে চলে আসবে। আজকে আমরা এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ, তখন বুঝতে পারবেন। তো এখানে প্রথমে কিছু না, গত ক্লাসের রিক্যাপের মতোই, যে আমি প্রথমে সব আউটপুট ক্লিয়ার করে দেই। এখানে একটা নতুন কার্নাল স্টার্ট করি। তো আমরা প্রথম সেলটা রান করি, একটা স্পার্ক সেশন বিল্ড হচ্ছে। এখানে অ্যাপ নেম আমরা আমাদের লোকালে যত থ্রেডস আছে সবগুলো ইউজ করব, আর সেশন গেট অথবা ক্রিয়েট করব। যেহেতু আমাদের নতুন করে করলাম, আমাদের এটা নতুন সেশন ক্রিয়েট হলো। নিচে ইনফরমেশনগুলো চলে আসছে, স্পার্কের ভার্সন। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো শেয়ারই করিনি, সরি, কেউ বলে নাই এতক্ষণ। ভাইয়া রেকর্ডিংটা অন আছে তো? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। আচ্ছা, একজন অ্যাডমিটও আসছে, একজন। দুঃখিত, বলার জন্য ধন্যবাদ, কারণ আমি আমি নিজেই ভুলে গেছি যে আমার রেকর্ডিং স্টার্ট করতে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম, যে আমরা স্পার্ক স্টার্ট করার সময় যে কাজটা করতাম সেটাই এখন করতেছি। হ্যাঁ, আমরা সেশন বিল্ড করছি এবং স্পার্কের ভার্সন দেখছি, এবং কয়টা প্যারালাল আছে আমাদের সেটা চেক করলাম। আমার এই কম্পিউটারে 10টা কোর আছে, সেই 10টার কোরের ইনফরমেশান এখানে দিয়েছে, স্পার্কের ভার্সন দিয়ে দিছে। আর এইটা আমি সেট করলে ওয়ার্নিংয়ের মেসেজগুলো আসবে না। এটা ইচ্ছা করলে আমি সেট করে দিতে পারি, তাহলে ওয়ার্নিংয়ের মেসেজগুলো আর আসবে না। আমরা একটা ঢাকা রাইটসের আমরা স্কিমাটা এক্সপ্লিসিটলি বলে দেবো। আমরা গত সেকশনে দেখেছিলাম যে এক্সপ্লিসিটলি যদি স্কিমা বলা হয়, তাহলে এটা একটা অ্যাডেড বেনিফিট স্পার্কের জন্য, একটা গুড প্র্যাকটিস। সো আমরা যে স্ট্রাক টাইপটা এখানে আমরা ইম্পোর্ট করছিলাম,
সেই ডেটা টাইপগুলোর যেমন স্ট্রিং টাইপ, ডাবল টাইপ এবং ডেট টাইপ, এবং এখানে নাল হবে কি হবে না সেটা ট্রু এবং ফলস। এখানে নাল হতে পারে, এখানে নাল হতে পারবে না ডেটা। এবং ইউজুয়াল যে স্পার্ক একটা ডেটা ফ্রেম করা হচ্ছে, আমরা এটা এর সাথে যত মিলে। আচ্ছা, আমার কি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে এমনিতে? কেউ কি ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতেছেন খুব বেশি? খুব খুব বেশি না, খুব বেশি না। খুব বেশি না? আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো আমার মাইকে হয়তো সাবপ্রেশনটা ভালো আছে। আচ্ছা তাহলে ভেরি গুড। তো আমরা একটা ডেটা ফ্রেম লোড করলাম। ডেটা ফ্রেম আর কিছু না, এখানে যেটা আছে ছোট যে ডেটা সেটটা 500টা রোয়ের মতো, সেটা লোড করলাম। এটা এখনও গত ক্লাসের রিক্যাপের মতোই হচ্ছে। আচ্ছা, আমাদের আরেকজন আসছে। আমাদের ফর্মটা ফিল আপ করে দিলে আমি আবার সবার ইমেলগুলো আবার অ্যাড করে দিব, তাহলে আর আমার অ্যাডমিট করা লাগবে না। সো আমরা এই সরি ভাই, একটু ইন্টারাপ্ট করি। জি, ফর্মটা ফার্স্ট টাইম ফিল আপ করেছিলাম, সেকেন্ড টাইমও কি করার দরকার আছে? না না না, একবার ফিল আপ করলেই হবে। আচ্ছা, জি ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখনও অনেকে করে নাই, তাই আমি আর কি আবার বলতেছি। সো এখন আমাদের এই যে এটা তো সিএসবিতে আছে, এটা হচ্ছে স্পার্কের কিছু না, কিন্তু সিএসবি ফাইল ইন্ডিপেন্ডেন্ট একটা ফাইল ফরম্যাট, সেখানে ডেটা আছে। সেই ডেটা কিন্তু আমি এখন স্পার্কের মধ্যে নিয়ে এসে রিড করে আমি 5টা রো শো করতেছি। এখন সেটা স্পার্কের কন্ট্রোলে চলে আসছে। এখন আমি এটাকে স্পার্কের মেথডস দিয়ে, ফাংশনস দিয়ে এটাকে ম্যানিপুলেট করতে পারবো। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন স্পার্কের আমরা একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে যে সে লেজি ইভ্যালুয়েশন করে। মানে আপনার প্যান্ডাজে যদি আপনি কোনো ইনস্ট্রাকশন দেন, সে সাথে সাথে একদম ইয়াস ইয়াস স্যার বলে কাজ শুরু করে দেয়। কিন্তু স্পার্ক কিন্তু একটু অলস টাইপের। অলস টাইপের বলতে সে শুরুতেই কাজ করে না, মানে সে আগে দেখতে থাকে কি কি আছে। একটা ফিল্টার আসছে, আরেকটা ফিল্টার আসছে, সিলেক্ট আসছে, সাথে সাথে ফিল্টার প্রথমটা আসলেই সে কাজ শুরু করে দেবে না। কখন করবে কখন করবে না সেটা লিস্ট আমরা দেখব। তো সে করে কি, তার কাজটা অপটিমাইজ করে। অপটিমাইজ করে মানে এটা একটা স্পার্কের একটা পাওয়ার, সুপার পাওয়ার বলতে পারেন, যেটা প্যান্ডাস থেকে ভালো। যে সে প্রথমে আগে পুরো জিনিসটা বুঝে তারপরে কাজ করে। আর প্যান্ডাস হচ্ছে কিছু বোঝার আগেই সে ইনস্ট্রাকশন পেলেই কাজ করে। ওর ওখানে অপটিমাইজেশনের কোনো ধারণা তার মধ্যে নাই। সো আমরা এটা একটু রান করি। ছোট একটা অ্যামাউন্ট হয়তো দেখা নাও বোঝা যেতে পারে যে এই জিনিসটা আমাদের এই স্পার্কের ইভ্যালুয়েশনের মধ্যে যে কাজটা হয়েছে খুব দ্রুত রান করছে, এটা বলতেছে। আচ্ছা, দ্যাট র্যান ইন অ্যাবাউট মিলি সেকেন্ডস ইনস্ট্যান্ট, বাট উই জাস্ট টোল্ড স্পার্ক to filter twice and project 4 columns. This Spark do all that work in 1 millisecond? No, it did almost nothing. মানে সে এখন আসলে কোনো কাজই করে নাই, তার কাজ করার মতো কোনো অ্যাকশন তাকে দেওয়া হয়নি। সে জাস্ট এটা ধরেন কম্পাইল করে রাখলো, জাস্ট জেনে রাখলো। সো what you got back is not the filtered data. হ্যাঁ, আমি কথাটা এখনো বুঝি নাই, একটু। কাজ না করলে সে প্রিন্ট কিভাবে করতেছে? আমার ওই না প্রিন্ট করে নাই, সে কিন্তু এখনো কোনো প্রিন্ট করে নাই। তো সে কোনো প্রিন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের টাইমগুলো প্রিন্ট করতেছে। এটা অন্য কিছু, স্পার্কের বাইরে। এটা টাইম ফাংশন থেকে প্রিন্ট হইতেছে, যে ইম্পোর্ট টাইম। এখানে আমরা সময়টা আর কি মেজার করার জন্য এখানে একটা টাইম দিলাম, এখানে একটা টাইম দিলাম, আর দুইটা টাইমগুলো মিলি সেকেন্ডসে কত সেটা আমরা দেখলাম। সো এখানে এটাই বলতেছে যে স্পার্ক কিন্তু এখন আসলে কোনো কাজ করে না, সে শুধু একটা প্ল্যান করছে যে সেখানে কি কি কাজ আছে, কিন্তু কাজ অ্যাকশন করার মতো কোনো কিছু এখনও তার কাছে দেওয়া হয় নাই।
সে এই জন্য কোনো কাজ করে নাই। আমরা নিচে একটা লিস্ট দেখব। সো ইটস আ প্ল্যান আ ডেসক্রিপশন হোয়াট উড হ্যাপেন ইফ ইউ আস্ক ফর দ্য রেজাল্ট। মানে আমরা এখনও রেজাল্ট কোনো শোটাও করতেও কিছু দেখাইতে বলি নাই, কিন্তু সে জাস্ট প্ল্যানটা নিয়ে রাখছে, এখনও কোনো এর উপর কাজ করে নাই আর কি। এখন আমি যদি তাকে একটা কাজ দিই যে এটা কাউন্ট করো যে আমার এখানে কয়টা রোজ আছে, তখন সে জিনিসটা মানে এখানে শুধু কম্পাইলের মতো করছে, এখানে এখন সে অ্যাকচুয়াল কাজটা করা শুরু করবে। তো শুধু কাউন্ট করার জন্য এখানে আমাদের যেমন মিলি সেকেন্ডসের মধ্যে 54 মিলি সেকেন্ডসের মধ্যে কাজ শেষ করে ফেলছে। এখানে আমার তিনটা অ্যাকশনের মধ্যে মানে তিনটা অ্যাপারেন্টলি তিনটা কাজ ছিল, কিন্তু তার সে কোনো কাজ না করাতে টাইম বেশি লাগে নাই। আর এখানে সে কিছু একটা কাজ করছে, কাজ করার কারণে শুধু কাউন্ট করছে, সেজন্য তার টাইমটা আরও বেশি লাগছে। মানে এখানে তার মানে শুধু প্ল্যান করে না, এখানে একটা কাজও করতে হয়েছে। নাও স্পার্ক ওয়েন্ট অ্যান্ড ডিড দ্য ওয়ার্ক কলিং ডট কাউন্ট ইজ হোয়াট ট্রিগারিং দ্য ফিল্টারিং। এখন সে এখান থেকে এই যে বিগ পাইপলাইন যেটা আছে এটার উপর যখন আমরা কাউন্ট করলাম যে আমাদের টোটাল হচ্ছে 500টা কলাম, তো 500টা রোজ, এর মধ্যে কি বলে কমপ্লিটেড স্ট্যাটাস কয়টা আর 200-র বেশি কয়টা, আর হচ্ছে 4টা কলাম আমরা শো করব। বা সেই এই কাজটা এখন এই ফিল্টারিংয়ের উপর অ্যাকচুয়ালি ফিল্টারিংটা এখানেই হচ্ছে। সেই ফিল্টারিং করার পরে সে আবার কাউন্টও করতেছে। এই কতগুলো কাজ করে সে আমাকে দেখালো 500টার মধ্যে 328টা কলাম এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। এখন আমরা সেই নিচে একটু জিনিসটা দেখি, লেজি ভ্যালুয়েশনেরটা, যে কখন কাজ করে কখন কাজ করে না। এখন এই যে বাম পাশে যেগুলো আছে, লেজি ডিসক্রাইব হোয়াট টু ডু, স্পার্ক রেকর্ডস দ্য অপারেশন বাট ডাজন্ট রান ইট। এখন ডট সিলেক্ট দিলে, ডট ফিল্টার দিলে, শুধু এগুলো দিলে সে কাজ অ্যাকচুয়াল কাজ করে না, শুধু সে প্ল্যানের মধ্যে রেখে দেয়। আর যখন আমরা বলি যে দেখাও, কাউন্ট করো, রাইট করো, কালেক্ট করো, টেক করো, টু প্যান্ডাসে কনভার্ট করো, তখন এগুলো অ্যাকশন, তখন সে অ্যাকচুয়াল কাজটা শুরু করে। তো এখানে একটা বেসিক কনসেপ্ট আমরা জানলাম যে স্পার্কের মধ্যে লেজি ইভ্যালুয়েশন বলতে একটা কনসেপ্ট আছে। আচ্ছা, এইগুলো সেম জিনিসই বলা হয়েছে। ওয়েন ডাজ ওয়ার্ক হ্যাপেন, নেভার। দে জাস্ট ডিসক্রাইব দ্য প্ল্যান, অ্যাকশন নাও, দে ট্রিগার দ্য প্ল্যান টু রান, হোয়াট ডু দে রিটার্ন আ নিউ ডেটা ফ্রেম, আর অ্যাকশন রিয়েল ভ্যালু নাম্বার লিস্ট ফাইল রিটার্ন। এগুলো এক্সাম্পল এখানে যেগুলো ছিল। আচ্ছা, সব সেম জিনিসই আমরা রিপিট করছি। আচ্ছা, ওয়াই লেজি ইজ ফাস্টার, দ্য ক্যাটালিস্ট অপটিমাইজার। ইফ স্পার্ক ওয়ার ইগার লাইক প্যান্ডাস, যেটা আমরা প্যান্ডাসের কথা বলতেছিলাম, যে প্যান্ডাস কিন্তু হচ্ছে ইগার, মানে সে হচ্ছে আদেশ দিলে সে সাথে সাথে পালন করে। ইট উড হ্যাভ ফিল্টার্ড ইমিডিয়েটলি, দেন ফিল্টার্ড অ্যাগেন, দেন সিলেক্টেড 3 ফুল পাস ওভার দ্য ডেটা। মানে আমার ডাটার উপর সে একটা ফিল্টার, মানে আমার তো এখানে 2বার ফিল্টার আসছে, একটা, 2টা, 3টা। সে করতো কি পুরাটা 500টা রোই সে স্ক্যান করে কমপ্লিটেডগুলো বের করতো, তারপরে আবার 500টা স্ক্যান করে যেগুলো 200-র বড় সেগুলো বের করতো। মানে 500টা স্ক্যান করলো, আবার 500টা স্ক্যান করলো, তারপরে আবার সিলেক্ট করতো, সব করতো। এটা হচ্ছে প্যান্ডাস এভাবে কাজ করে, কিন্তু স্পার্ক একবারে কাজ করে। সেটা আমরা কিভাবে দেখব? 3 ফুল passes over the data, তোমার পুরো ডাটা 3বার পড়া হলো। বিকজ স্পার্ক ইজ লেজি, ইট ক্যান সি ইউর হোল পাইপলাইন বিফোর রানিং এনিথিং অ্যান্ড রিঅ্যারেঞ্জ ইট ফর স্পিড। দিস ইজ কল্ড ক্যাটালিস্ট অপটিমাইজার। যে লেজি ইভ্যালুয়েটর আছে তাকে আমরা ক্যাটালিস্ট অপটিমাইজার বলতেছি। আচ্ছা, এখন এই জিনিসটা একটু ডিপে বোঝার জন্য
আমরা ডট এক্সপ্লেইন যদি ফাংশনটা ইউজ করি তাহলে আমরা একটু এটার প্ল্যানটা দেখতে পারবো। আচ্ছা, এখানে আমরা সেই ফিল্টারগুলো, গ্রুপ বাইগুলো, কাউন্টগুলো আবার নিয়ে আসছি এবং সেটাকে এক্সপ্লেইন দ্বারা দেবো। এখানে একটা এক্সপ্লেইনের মতো দেখতে পাচ্ছি। তো একটু মানে পুরো খুবই হিউম্যান ফ্রেন্ডলি যে সেটা না, তারপর আমরা এখানে কিছু জিনিস বুঝতে পারবো। যেমন এখানে এই জিনিসগুলো হয়তো ডিফল্ট কিছু জিনিস প্ল্যান থাকে। এখানে ফিল্টারের এখানে এসে দেখেন, ফিল্টারে এই যে এখানে এই জিনিসটা খেয়াল করেন যে সে কমপ্লিট, স্ট্যাটাসের কমপ্লিট এবং ফেয়ার বিডিটি 200-র বেশি। সো এখন যেটা করবে সে যখন একবার পড়বে, মানে এখানে তো 500টা আছে, এখানে তো 5 লক্ষটাও থাকতে পারতো। তো 5 লক্ষটা 3বার পড়াচ্ছে, একবার যদি আমি পড়ি যে এখানে এসে দেখি যে এটা কমপ্লিটেড কিনা এবং এটা 200-র বেশি কিনা, এটা কমপ্লিটেড কিনা, এটা 200-র বেশি কিনা, না, তাহলে এটা বাদ। ইনস্টেড প্যান্ডাস হলে কী করতো, সে আগে কমপ্লিটেডগুলো বাইর করতো, এই কমপ্লিটেড পড়তো, কমপ্লিটেডগুলো সবগুলো দেখতো, সব ঘুরে এসে একটা লিস্ট বানাইতো। ওই লিস্টের উপর আবার দেখতো যে 200-র উপর কোনগুলো আছে, যেগুলো 200-র নিচে আছে সেগুলো আবার বাদ দিত। তাহলে 2বার পড়া হলো, তাহলে আমার টাইমটা বেশি লাগলো। কিন্তু স্পার্ক কী করতেছে, সে একবারেই এই কাজটা 2টা শর্ত দেখে একবারে সে একবার রিডিং করবে, যেগুলো ক্রাইটেরিয়া মিলে সেভাবে ইয়ে করে ফেলতে পারে। কিন্তু এই যে ফিল্টার তো এই 2টা আলাদা ছিল, কিন্তু প্যান্ডাস এক স্টেপ বাই স্টেপ সে ইভ্যালুয়েট করতেছিল। কিন্তু স্পার্ক বললো না, আমি স্মার্ট, আমি লেজি, আমি এটা 2টা একসাথে করবো। ঠিক আছে, এখানে আবার ডিফল্ট কিছু আছে, এগুলো আমাদের না বুঝলেও হবে। এখানে অনেক কিছু আছে। তো এখানে there are 4 sections in output, read top to the bottom, parse logic, what you literally wrote, যে আমরা যে কোডটা লিখছি সেটা। তারপর অ্যানালাইজ লজিক সেম বাট উইথ কলাম টাইপস রিজলভড, এই একটু মানে অ্যাডেড ডিটেলস এখানে, যেখানে কলাম টাইপসগুলো তারা রিজলভ করছে। তারপরে অপটিমাইজ লজিক প্ল্যান, ক্যাটালিস্ট সেই লজিকটাকে আবার রিরাইট করে কীভাবে অপটিমাইজ করছে সেটা লেখে। অ্যান্ড ফিজিক্যাল প্ল্যান, দ্য অ্যাকচুয়াল অপারেশন স্পার্কস উইল রান। তো এটা মানে এটা হচ্ছে জাস্ট মদ্দা কথা হচ্ছে যে স্পার্ক আমার কাজটা অপটিমাইজলি কীভাবে করা যায়, একবার কীভাবে করা যায় সেই কাজটা করে। এই যে এই জিনিসটা যেমন আমরা বললাম যে লুক অ্যাট দ্য লজিক প্ল্যান, নোটিস দ্য 2 ফিল্টার্স গট কম্বাইন্ড ইনটু 1 উইথ অ্যান্ড, এই যে এখানে একটা স্ট্যাটাস কমপ্লিট, ফেয়ার 200-র বেশি, এই যে কম্বাইন হয়ে গেলো, এই জিনিসটাই আমরা কথা বলতেছিলাম। তারপরে অপটিমাইজেশনের মধ্যে এখানে আরও কিছু ইনফরমেশান আছে। ক্যাটালিস্ট যেগুলো করে যে কলাম প্রুনিং করে, যেসব কলাম আমরা সিলেক্ট করি না, সে এখান থেকে আমার যেসব কলাম আমাদের দরকার, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, 4টা সিলেক্ট করলাম, সে 4টা রাখলো, বাকিগুলো সে ধরবেই না, মানে সে যখন রিড করবে শুরুতে এটা বাদ দিয়ে দেবে। তারপরে কনস্ট্যান্ট ফোল্ডিং, তার ডাটা ফ্রেমে নিবে না। হ্যাঁ, ডাটা ফ্রেমেই নেবে না আর কি। তো এই ধরনের অনেক অপটিমাইজেশন সে বিহাইন্ড দ্য সিন করে আর কি। সে হয়তো এই যে 1+1 2 হয়, সে একবারে কনভার্ট করে সে টু ধরে 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 করবে আর কি। তারপরে এখানে আছে প্রেডিকেট পুশ ডাউন, পুশেস ফিল্টার ডাউন টু দ্য ফাইল রিডার, পার্কেট অনলি রিডস ম্যাচিং রোজ। এই জিনিসটা আমি দেখছিলাম, এটা আমি ভুলে গেছি এখন। সে পার্কের সাথে ফাইল রিডার অনলি রিডস ম্যাচিং রোজ, আচ্ছা এটা আমি এখন ভুলে গেছি, এটা আমি এখন মনে নেই, এটা আবার দেখতে হবে। সো আমাদের হ্যাঁ পাই অ্যারোর ফাংশন। পাই অ্যারো ফাংশন, আচ্ছা। তো
all for free just because you gave it a whole recipe before saying go. সো এই জিনিসগুলো সবগুলো অপটিমাইজ সে একসাথে করে ফেলে আমাদের মূল অ্যাকশন করার আগে। সো এই কারণে স্পার্কের যে শুধু বেশি কোর ইউজ করতে পারে এটা না, সে বেশি কোর তো ইউজ করেই, সাথে আবার সে তার কোডের ভিতরে স্মার্টনেস আছে, কোডের ভিতরে অনেক অপটিমাইজেশন আছে। এখন সেই প্যান্ডাসের ব্যাপারে কম্প্যারিজন করা আছে। আমরা যেটা অলরেডি কথা বলছি যে প্যান্ডাস প্রথমে এটা ফুল স্ক্যান করবে, তারপর বিল্ডস নিউ ডেটা ফ্রেম, তারপরে 200-র বেশি ফুল স্ক্যান করবে, বিল্ডস নিউ ডেটা ফ্রেম, তারপরে সাইজ গ্রুপ বাই পিক সাইজ বললে সে আবার ফুল স্ক্যান করে। মানে বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা স্টেপে প্যান্ডাসের কাজ হচ্ছে ফুল স্ক্যান করা। এই জন্য প্যান্ডাস ছোট ডেটাবেস ছোট রোজ নিয়ে ছোট নাম্বার অফ রোজ থাকলে সে কাজ করতে পারে, তার অনেক ফাংশনস আছে, ম্যাচিউরড একটা লাইব্রেরি অনেকে ইউজ করে। কিন্তু যখনই আমাদের স্কেলিংয়ের ব্যাপার আসবে তখন প্যান্ডাস স্পার্কের সাথে ম্যাচই করে না, মানে ওর সাথে ডাজেন্ট স্ট্যান্ড আ চান্স। আচ্ছা, এখন আমরা নেক্সটে দেখব প্যান্ডাসের কিছু ফ্রিকুয়েন্টলি ইউজড ফাংশনস, যেমন হচ্ছে সিলেক্ট। যেমন এই আমরা প্যান্ডাস না, প্যান্ডাসে যেমন আমরা এভাবে সিলেক্ট করতাম ডেটা ফ্রেম, এখানে আমাদের সিলেক্ট ভ্যারিয়েবল আছে, সিলেক্ট ফাংশন আছে, সেখানে আমরা কলাম নেমগুলো দিব। স্পার্কের ক্ষেত্রে দেখবেন যে এই যে চেইনিংয়ের ব্যাপারটা, আমি এটা গত ক্লাসেও বলছি যে ফাংশনগুলো চেইন ওয়ান বাই সিরিয়ালে চেইন করে করেই কাজ করে। দেখেন এখানে রাইটস, তারপরে ডট সিলেক্ট, তারপর শো একসাথে এভাবে কাজ করতেছে। এখানে দেখানো হচ্ছে যে আমরা সিলেক্ট কয়ভাবে করতে পারি। এখানে তিন রকম এক্সাম্পল দেওয়া আছে। সিলেক্ট ফাংশন দিয়ে ডট শো দিয়ে করতে পারি, আবার রাইটস। হ্যাঁ, আওয়াজটা খুবই কম, আমি শুনতে পাচ্ছি না। আপনার আপনার কথাগুলো বেজে বেজে আসতেছে মাঝখানে internet ও, আমার কথা ভেঙে আসতেছে। আচ্ছা, এক সেকেন্ড। জি জি স্যার, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, আমি একটু এক সেকেন্ড আমি দেখতেছি। আর স্যার ভিডিও রেকর্ডিং এ আপনার কণ্ঠটা অনেক মানে লো ভলিউমে আসে। এমনিতে এখন তো স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু রেকর্ডিং এ অনেক লো ভলিউমে আসে। ওই লাস্টের ভিডিওটা মনে হয় ঠিক ছিল না। একটা ভিডিও আমি দেখলাম যে লো আসছিল। শেষ ভিডিওটা দেখছেন কেউ? শেষেরটা ঠিক আছে, আগের গুলা অনেক লো ছিল, আগের প্রত্যেকটাই। আচ্ছা আচ্ছা, এখন আশা করি ঠিক আসবে। মানে সেই ভিডিওতে যে খুব যে ক্লিয়ার এমন না, অন্যদের কথা ভালো শোনা যায়, আপনারটা লো আসে অনেক। আচ্ছা, আশা করি আমার কথা ভাঙবে না, যদি ভাঙে আমাকে জানান তখন। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমরা কলাম সিলেক্ট করার জন্য যে সিলেক্ট ইউজ করলাম। সিলেক্ট বিভিন্নভাবে ইউজ করা যায় সেটা দেখলাম, আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়। তারপরে ফিল্টার দেখতে পারি। ফিল্টার আমার যেমন কন্ডিশন বসায় যে এর চেয়ে যেমন এখানে দেখা যাচ্ছে যে ফেয়ার 500-র বেশি হতে হবে, এটা একটা ফিল্টার। আর যারা এসকিউএল জানেন, যেগুলো ওয়্যার ক্লজে যেগুলো আমরা বসাই, ওই যে এখানে দেওয়া আছে ওয়্যার ক্লজের মতো, সেগুলো হচ্ছে ফিল্টার করে দিই। আমরা যে পুরো ডেটা আছে, আমরা এখানে বললাম যে যেগুলো কমপ্লিটেড আছে
শুধু সেগুলো দাও, তাহলে আমি ফিল্টার করে দিলাম যে কমপ্লিটেডগুলো শুধু স্ট্যাটাস কমপ্লিটেড থাকলে সেগুলো দেখাবা, ক্যান্সেল তখন আসবে না। তাহলে আমার ক্যান্সেলগুলো ফিল্টার আউট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফিল্টার ফাংশনের কাজ। উইথ কলাম হচ্ছে আমরা যেমন প্যান্ডাসে দেখলাম যে আমরা নতুন কলাম বানাতে পারি, যে এখানে 2টা কলাম দিয়ে হয়তো আরেকটা কলাম বানাতে পারি, বা এমনি কোনোভাবে আমরা ইম্প্রোভাইজ করে নতুন একটা কলাম অ্যাড করতে চাই, সেই জিনিসটা এখানে স্পার্কে উইথ কলাম ফাংশন দিয়ে করা যায়। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, রাইটস যেটা আমাদের ডেটা ফ্রেম ছিল, সেখানে বললাম যে আমাদের উইথ কলামের সাথে ফেয়ার ইউএসডি নামের একটা উইথ কলাম বানাবো। সেটা আচ্ছা, এগুলো আমি একটু রান করে আসি যে এগুলো সব ঠিক আছে কি না। সব ঠিক আছে, ফিল্টারিং করলো 5টা করে, আমরা শো দিয়ে 5টা করে দেখতেছি। উইথ কলামে আমরা ফেয়ার ইউএসডি ইউজ করে, এখানে আমাদের কি আছে, ফেয়ার বিডিটিকে 110 দিয়ে ভাগ দিয়ে ইউএসডি অ্যামাউন্টটা বের করতে চাই। সো আমরা ইম্প্রোভাইজ করলাম, আমাদের একটা কলাম আছে, সেটাকে আমরা কনভার্ট করে আরেকটা কলাম বানালাম। সো এই যে ইউএসডি আসলো, ফেয়ার ইউএসডি উইথ কলাম দিয়ে আমরা সেটা করতে পারি। এখানে উইথ কলাম দিয়ে আমরা কন্ডিশনাল কলাম, এখানে আরও কিছু কন্ডিশন আমরা জুড়ে দিতে পারি, যে আরেকটা কলাম বানাবো, ফেয়ার টায়ার বানাবো, সেখানে ওয়েন মানে ইফ এলসের মতো ওয়েন দিয়ে আদারওয়াইজ, এভাবে যখন ফেয়ার মানে যদি আমার এখানে যদি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করে করলাম, এখানে ইফ এলসের যদি কনসেপ্ট থাকে যে আমার এই ফেয়ার রেঞ্জগুলোকে কয়েকভাবে রেঞ্জ করা যাবে, যে লো মিডিয়াম হাই 3 রকম করতে চাই। তো লো হলো যেগুলো 200-র নিচে সেগুলো লো, আর এই কন্ডিশন যেগুলো 200-র নিচে না সেটা ফল ব্যাক করে এই কন্ডিশনে আসবে, তখন যেগুলো 500-র নিচে এবং 200-এর উপরে সেগুলো হচ্ছে মিডিয়াম, আর এই দুইটার মধ্যেও না পড়লে সেগুলো হচ্ছে হাই। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, যেমন 200 নিচে, এটা এই অ্যামাউন্টটা 200-র নিচে, এটাকে লো হিসেবে ফেয়ার টায়ার হিসেবে আমরা নতুন কলাম বানালাম, সেটা হাই হিসেবে আসলো, আর যেটা 500-র বেশি সেটা হাই হিসেবে আসলো, যেটা 200-র নিচে সেটা লো, আর যেটা 500 থেকে কম কিন্তু 200 থেকে বেশি সেগুলো হচ্ছে মিডিয়াম। আমরা যদি গ্রুপিং করতে চাই, যে সেম ডেটা টাইপগুলো, যেমন এখানে স্ট্যাটাস কমপ্লিটেডগুলো, সেটাও আমরা করতে পারি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাগ্রিগেশন ডেটা ইঞ্জিন, আমরা গ্রুপিং মানে ডে টু ডে সবসময় করা লাগে। গ্রুপিং এখানে প্যান্ডাস কীভাবে হয় সেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সবগুলোতে কি আসা দেয়, হ্যাঁ সবগুলোতে দেওয়া আছে। তো এখানে আমরা দেখি যে আমরা গ্রুপ করব কমপ্লিটেড দ্বারা, কি বলে, আমরা স্ট্যাটাস ফিল্টার করব কমপ্লিটেডগুলো, গ্রুপ করব পিক আপ দিয়ে। এখানে আমরা একটু ডেটাটা দেখি, পিক আপ কি আমার নতুন ডাটা নাকি, ও আচ্ছা, এই যে পিক আপ কলাম, পিক আপ এরিয়া হচ্ছে ফার্ম গেট, আচ্ছা বিভিন্ন আচ্ছা, আমাদের এই ডেটা সেট হচ্ছে ঢাকা রাইডস, মানে ধরেন আপনি পাঠাও রাইডসেরই চিন্তা করতে পারেন, যে আমরা যদি দেখতে চাই যে স্ট্যাটাসগুলো কোন এলাকা ওয়াইজ, প্রশ্নটা যদি এরকম হয় যে পিক আপ এরিয়া ওয়াইজ কতগুলো কমপ্লিটেড রাইডস আছে আমাদের। সো আমরা যদি এখানে দেখতেছি কমপ্লিটেড হচ্ছে স্ট্যাটাস
এলাকা ওয়াইজ আমি সেটা ভাগ করব, আর হচ্ছে কাউন্ট করব, রাইট কাউন্ট করব। এখানে কিছু অ্যাগ্রিগেশন ফাংশনস আছে, আমরা এই 3টা ফাংশন এখানে বের করব, যে আমরা রাইট কাউন্ট বের করলাম, অ্যাভারেজ ফেয়ার বের করলাম, টোটাল রেভিনিউ বের করলাম। এখানে 3টা অ্যাগ্রিগেশন ফাংশন আমরা ইউজ করলাম। সেম আমরা আমরা আপনাদের যাদের মনে আছে যে আমরা প্যান্ডাজে এরকম অ্যাগ্রিগেশন ফাংশন দিয়ে মিন ম্যাক্স বিভিন্ন জিনিস করে বিভিন্ন ইনফরমেশন আমরা ডেটা ক্রাঞ্চিং করছি। এই হচ্ছে টোটাল রেভিনিউ, এ হচ্ছে অ্যাভারেজ ফেয়ার, আর এখানে হচ্ছে এলিয়াসিংগুলো মানে কলামের নামগুলো দিলাম আমরা কাউন্ট, আর এখানে রাউন্ড করলাম। আর এখানে স্পার্ক রাউন্ড, অ্যাকচুয়ালি এখানে নামটা হচ্ছে রাউন্ড। এই রাউন্ডকে স্পার্ক রাউন্ড করছে আর কি, সে রিনেম করে রাউন্ড করছে। অ্যাকচুয়ালি এটা রাউন্ডিং করতেছে, তারপরে অ্যাভারেজ করতেছে, অ্যাভারেজ ফেয়ার বের করতেছে। আর স্পার্ক সাম হচ্ছে এখান থেকে আসছে, টোটাল ফেয়ারের সাম করছে। টোটাল রেভিনিউ আমার এখানে কত আসে, সবগুলো যত 29টা রাইটস আছে সবগুলো সাম করে যে আসে এখানে। তো বেসিক অ্যাগ্রিগেশন যেগুলো আমরা মানে স্পার্কে ডে টু ডে কাজ সাধারণত এগুলো নিয়েই হবে। এই গ্রুপ বাই, এই ঘুরে ফিরে গ্রুপ বাই, এই উইথ নতুন কলাম হয়তো বানাবো, ফিল্টারিং করব, তারপর সিলেকশন করব, এগুলোই বিভিন্নভাবে ইউজ করে চেইন করে করে বড় বড় রিপোর্টস আমাদের বানাতে হবে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর ডেটার অর্ডার বাই আমরা জানি যে অর্ডার ডেটা তো দেখব এখন ধরেন এখানে ছোট থেকে বড় দেখতে চাইতে পারি, বা এখানে অ্যালফাবেটিক্যালি সিরিয়ালে দেখতে চাই, বা কাউন্ট রাইট কাউন্ট কোথায় বেশি কম সেই অনুযায়ী সিরিয়াল করে দেখতে পারি। মানে ডেটা সেম, জাস্ট অর্ডারটা ডিফারেন্ট হবে, মানে সিরিয়াল অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে, যেভাবে আমাদের দেখা দরকার। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং আমাদের টোটাল রেভিনিউ অনুযায়ী আমরা ডিসেন্ডিং অর্ডার কোন কলাম ধরছি, কলামটা হচ্ছে অর্ডার বাই কলাম সিলেক্ট করলাম আমরা টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউর মধ্যে ডিসেন্ডিং আমরা বলে দিলাম। তো এখন সবচেয়ে বেশি বড় অ্যামাউন্ট হচ্ছে ফার্ম গেটে, 43টা কাউন্ট ফার্ম গেটে হয়েছে, অ্যাভারেজ ফেয়ার হচ্ছে 400, 450 উপরে, আর টোটাল রেভিনিউ হচ্ছে 20,000। বসুন্ধরা 36টা, 512। এগুলো অনেকটা সিনথেটিক ডাটা আমার মনে হয়। তো অনলি শোয়িং আমরা জাস্ট চেইন করে 10টা রো দেখবো বলেছি, আমরা এই জন্য 10টা রো দেখতে পাচ্ছি। আমরা যদি আর একটু বেশি দেখতে চাইতাম, আর একটু বেশি দেখি কয়টা আছে। আচ্ছা, ডেটাই আর নাই, পিক আপ পয়েন্টই আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো 12টার মধ্যে আমাদের পুরো ডেটা সেট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারা খেয়াল করছেন যে এখানে একটা পুরো ডেটা সেট ছিল 500টা, এখান থেকে আপনি প্রথমে দেখে কিছু বুঝতে পারতেছেন না, তাই না? এটা তো র ডেটা, আপনার ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছেন, এটা ডেটা তো মেক সেন্স করতেছে না। ডেটা ইঞ্জিনিয়ারের কাজ তো মানে আপনার বিআই ডেভেলপার বা আমাদের ড্যাশবোর্ডে যেটা আসবে সেটা একটা মিনিংফুল একটা ডেটা আসতে হবে। র ডেটাকে তখন বিভিন্নভাবে কনভার্ট করে দেখে এখন ইনফরমেশনের মতো একটা রিপোর্টের মতো হয়ে গেল। এখন আমরা বলতে পারতেছি যে হ্যাঁ, ফার্ম গেটে আমাদের সবচেয়ে বেশি রাইড হয়। ফার্ম গেটে এখন কোনো আমাদের যদি পাঠাও রাইড শেয়ারে একটা বিজনেস থাকে, তখন ওরা বলতে পারে হ্যাঁ, ফার্ম গেটে যাওয়ার জন্য যেন বেশি মানুষ আমরা আনতে পারি, সেভাবে আমাদের কাজ করা দরকার। এই যে একটা বিজনেস ডিসিশন আমাদের নেওয়া গেল, এটা হলো ডেটা ড্রিভেন কোম্পানি। আমাদের ফিউচার কিন্তু যারা হচ্ছে ডেটা ড্রিভেন কোম্পানি হবে তারাই এরকম স্মার্ট ডিসিশন নিতে পারবে, আর না হলে সব অনুমান করে বলতে হবে। না, মনে হয় পুরান ঢাকায় হয়তো বেশি যায়, মানে একটা সে যতটুকু ইনফরমেশন তার কাছে আছে মানুষের দৃষ্টির মধ্যে, তার এক্সপিরিয়েন্স থেকে সে হয়তো বলবে যে না, মানে মতিঝিলে মনে বেশি যায়, মতিঝিলে তো সবাই অফিস, মতিঝিলে সবচেয়ে বেশি যায়। কিন্তু দেখা গেলো যে বাস্তবে সেটা না, হয়তো মতিঝিলে হয়তো আমাদের বাইকে যায় না, আমাদের হয়তো তারা গাড়িতে যায়। আমরা এখন এই যে একটা রিপোর্ট বানালাম, এই রিপোর্টটা কিন্তু পাওয়ারফুল। ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের সব কিছু এই ইকোসিস্টেম সৃষ্টি হওয়ার কারণই হচ্ছে
এরকম রিপোর্ট আমাদেরকে ডিসিশন মেকারদেরকে ইনফরমেশন দেয়, তাদেরকে ডিসিশন নিতে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে, স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে তাদেরকে হেল্প করে। এই জন্যই আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং ফাইনালি গিয়ে, এটা অনেক পরে, অনেক বড় ডেটা যখন আসবে তখন ডেটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন যখন হয়, তখন এই ধরনের রিপোর্ট বানাতে আমরা হেল্প করি। মানে সব যত রকম আমাদের টেকনোলজি আমরা ইউজ করতেছি, যত কিছু এক্সট্রা জিনিস শিখতেছি, এই সব কিছু হচ্ছে শেষ রেজাল্ট এরকমই কিছু একটা আনার জন্যই। তো অর্ডার বাইয়ের পরে আমাদের মনে হয় আর একটাই আছে, সেটা হচ্ছে ইউজুয়ালগুলোর মধ্যে হচ্ছে জয়েন। জয়েন হচ্ছে আমাদের টেবিল কিন্তু অনেকগুলো থাকতে পারে সবসময়, যে একটা টেবিলে যে এখানে তো আমরা একটা সিম্পল ডেটা সেট ঢাকা রাইডস দিয়ে রাখছি। সো রিয়েল লাইফে দেখা যাবে যে এরকম অনেকগুলো আছে, অনেকগুলো ইনফরমেশান আছে, আরও কিছু এডিশনাল ইনফরমেশান আছে। তো এখানে আমরা বিল্ড আ স্মল, আমরা একটা ডামি ডেটা বানাবো, যেটা আমার এটার সাথে জয়েন করার উদ্দেশ্যে আর কি। সেটা হচ্ছে যে দেখি বিল্ড আ স্মল এরিয়া ইনফো ডেটা ফ্রেম। আচ্ছা, এখানে আমরা কি করছি, এখানে আমরা এরিয়া ইনফো নামে একটা ডেটা ফ্রেম বানাচ্ছি। সেখানে হচ্ছে ধানমন্ডি হচ্ছে, আমাকে নিচে কলামের নেমগুলো দেখি, কলামের নেম কো, এই যে এরিয়া, এরিয়া হচ্ছে ধানমন্ডি, সেটাকে আমরা জোন দিয়ে ভাগ করলাম। এখন একটু আগে খেয়াল করলেন আমরা এখানে যে ডেটাটা আসছে সেটা আমরা বিভিন্ন পিক আপ, একদম কি বলে এটাকে, এরিয়া বলে, আমাদের তো সিটি না, বিভিন্ন থানা, এগুলো কি এক একটা থানা বলা যায়? এগুলো ধরেন এক একটা থানা, একটা থানা। হ্যাঁ ধরেন এক একটা থানা। এখন এই থানার কয়েকটা থানা মিলে আমরা একটা জোন বানালাম আমাদের নিজের জন্য, যে নর্থ, উত্তরাগুলো হচ্ছে এগুলো হচ্ছে নর্থে, তারপরে আমরা কিছু বানালাম ইস্টে, কিছু বললাম সেন্ট্রাল। এখন আমরা 4টা প্যারামিটার ধরেও আরেকটা, মানে এই ডিসিশনের, এই রিপোর্টের উপরও আরেকটু ব্রডার রিপোর্ট আমরা ইচ্ছাগুলো বানাতে পারি। আর এখানে টায়ার, সেখানে আবার বিভিন্ন টায়ার ধরলাম, যে প্রিমিয়াম কোথায়, প্রিমিয়াম কোথায়, মিড কোথায়, বাজেট কোন জায়গায় বাজেট হতে পারে, এরকম একটা এক্সট্রা ক্লাসিফিকেশন আমরা করতে চাই। তো এরকম একটা অ্যাডিশনাল আমরা একটা ডেটা ফ্রেম বানালাম, সেটা এখন আমি কানেক্ট করব। আচ্ছা, এখানে কোন ইনফরমেশনটার সাথে আমার মনে হয় এই টেবিলটা দেখতেছেন আর এই টেবিলটা দেখতেছেন, হ্যাঁ, এই টেবিল আর এই টেবিলের মধ্যে কমন কোন জিনিসটা দিয়ে আপনাদের মনে হয় যে আমরা কানেক্ট করতে পারবো? এরিয়া। আচ্ছা, এরিয়া, এখানে এরিয়া যেমন এই জায়গায় যেটাকে বলা হচ্ছে পিক আপ, এই 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 টেবিলে সেটাকে বলা হচ্ছে এরিয়া। সো আমাদের এই যে ধানমন্ডি, এখানে ধানমন্ডি আছে, এই যে ধানমন্ডি, এই ধানমন্ডির সাথে ধানমন্ডি কানেক্ট করে এই টেবিলটাকে আর বড় করে দেওয়া যাবে, আর 2টা কলাম অ্যাড হয়ে গেল, সেটাই হচ্ছে জয়েন। এই জয়েন এখন আমাদের রাইটস এনরিচড নামের আরেকটা ধরেন আমরা ডেটা ফ্রেম বানাবো, সেখানে রাইটসকে জয়েন করব এরিয়া ইনফোতে। এই যে রাইটস, এই হচ্ছে রাইটস, এটাকে আমরা জয়েন করতেছি নতুন এরিয়া ইনফোর সাথে। কিসে জয়েন করতেছি? রাইটসের যেটা পিক আপ, এরিয়ার ইনফোতে সেটা এরিয়া। এই দুইটা হচ্ছে আমাদের জয়েনিং ক্রাইটেরিয়া। আর আমরা এখানে জয়েন করলাম লেফট জয়েন করা যায়, রাইট জয়েন করা যায়। এখানে কিছু ইনফরমেশন আছে। লেফট জয়েন মানে হচ্ছে লেফট, রাইট, আউটার, ইনার, ফুল, আউটার বা ফুল। আচ্ছা, এখন এই লেফট আর এর মানে কি? লেফট ধরলাম, আমরা শুরু যেটা করতেছি রাইটস, এটা হচ্ছে আমার বাম সাইডে আছে এই টেবিলটা, আর এই টেবিলটা আছে আমার ডান সাইডে আছে। তা আমরা বলবো যে এইখানে যেগুলো আছে, সেখানে যদি ধরেন আমার কিছু এক্সট্রা কলাম টেবিল থাকে, আরও এরিয়া থাকে যেগুলো এখানে নাই, তখন ওটা পাশে নাল হিসাবে বসে যাবে, কিন্তু ওটা বাদ যাবে না। মানে এই এখানে তো আমার 4টা ইনফরমেশন আছে।
আমি এটার সাথে যখন এটা কানেক্ট করব, তখন এই 4টার সাথে আমার আরও 2টা ইনফরমেশন অ্যাড হবে। কিন্তু আমি যখন বলবো যে এটা লেফট জয়েন ক্রাইটেরিয়া হবে, তখন আমার বাম সাইডের টেবিলটা অক্ষুণ্ণ থাকবে, সে পুরোপুরি আসবে, তার কোনো ক্ষয় হবে না। কিন্তু রাইট সাইডে যদি সে কোনোটাতে না ম্যাচ করে, এরিয়া যদি না ম্যাচ করে, সে আসার দরকার নেই, মানে সে এখানে আসার দরকার নেই। কিন্তু আমার লেফটে সবগুলো যেন থাকে, এটা হচ্ছে লেফট। আর রাইটে যদি বলতাম, তাহলে রাইটের সবগুলো থাকতে হবে, লেফটের আমার যেগুলো বাদ যাবে বাদ যাবে, সমস্যা নেই। আর ইনার যদি বলতাম, তাহলে 2টার মধ্যে যেগুলো কমন শুধু সেগুলাই আসবে, বাকিগুলো বাদ যাবে। আর আউটার মধ্যে ইনারের উল্টা, যে দুইটা টেবিলের সবগুলোই আসবে, বাকিগুলো তাহলে কি থাকবে, যেটা মিলবে না বাকিগুলোতে নাল হিসাবে থাকবে। এই জিনিসটা এখন আমরা একটু দেখব, আমরা রান করি। আপনার লেফট রাইটটা হচ্ছে, লেফট হচ্ছে সব আগে যেটা মেনশন করা হয় টেবিলের নাম, আর রাইট হচ্ছে পরের যেটা, তাই না? হ্যাঁ, রাইট। এই যে যেটা আগে বাম সাইডে থাক, মানে এই যে যেটা শুরু হয় সেটা লেফট, তার সাথে জয়েন হচ্ছে যেটা, সেটা রাইট। কোথায় গেল রাইট? এই যে এটা। তো এসকিউএল সিকিউএলও এরকমই, প্রথমে যেটা থাকে তারপর জয়েনের সাথে যেটা থাকে ওইটা রাইটে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমরা তো শুধু 5টা রো শো করতেছি। এই দেখেন আমাদের এখানে আমরা সবগুলো কলাম দেখাচ্ছি না আসলে। এখানে আমরা সিলেক্ট করছি রাইড আইডি, এখানে কি রাইড আইডি আছে? আচ্ছা রাইড আইডি এখানে আছে। রাইড আইডি পিক আপ জোন, আচ্ছা এই জোন জিনিসটা এখানে ছিল না। আমাদের নতুন যে টেবিলটা জয়েন হয়েছে সেই টেবিলটার আমরা রাইড আইডি, পিক আপ জোন, টায়ার সবগুলো অ্যাড করে এভাবে শো করতেছি। এখন আমাদের রাইড আইডির মধ্যে ওইগুলো, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পূর্ণ টেবিল। এটা হচ্ছে আমার লেফট টেবিল। এই লেফট টেবিলের আমার থেকে আমি রাইড, পিক আপ আর টায়ার কি এখানে আছে? টায়ারটা হচ্ছে আমাদের ইনফার্ট টেবিল আছে। টায়ারটা আমরা আরও, টায়ার এখান থেকে, আচ্ছা এরিয়া, জোন এবং টায়ার এখান থেকে, জোন, টায়ার এবং হচ্ছে জোন, টায়ার, হ্যাঁ এরিয়া। আর এরিয়া যেটা আর পিক আপ যেটা, সেটা সেম হওয়াতে এখানে 2বার আনা হয় নাই। ইচ্ছা করলে যদি আমি আনি তাহলে নামগুলো সেম থাকবে। এখন আমি যদি এরিয়াটা আনি, সো পিক আপ যেটা, এরিয়াও সেটা। তো আমার হয়তো 2টা দেখানোর দরকার নাই, এই জন্য আমি যে কোনো একটা দেখাবো। পিক আপটা হচ্ছে আমার লেফট টেবিল থেকে আসতেছে, এই টেবিল থেকে। আর এরিয়া আসতেছে আমার এই যে নতুন যে টেবিল আছে সেখান থেকে আসতেছে। জাস্ট পাশাপাশি 2টা টেবিল, এইখানে এই টেবিল আর এই টেবিল আমি যোগ করলাম, এটাই করছি, আর কিছু না। এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? না, বেসিক্যালি দুইটা তো সেম সেম জিনিস, শুধু ওই কলামের নাম আলাদা। হ্যাঁ, কলামের নাম মানে আমি এখানে ধরেন এই যে এই সেন্ট্রাল আর মিড, এই জোন এবং টায়ার, এই জিনিস কিন্তু এখানে ছিল না এই টেবিলে। এটা হচ্ছে আমার অরিজিনাল যে টেবিল, ওই টেবিলটাকে আমি এনরিচড করছি। ওইটার সাথে আমি আর একটা টেবিল অ্যাড করছি, সেই টেবিলের নাম হচ্ছে এরিয়া ইনফো। দুইটা এটা কি তাহলে আমরা এমন করতে পারতাম না যে দুইটা কলাম মিলে নতুন একটা কলাম হবে, যেহেতু সেম কলাম, কলাম একটাই থাকবে, সেখানে আমরা নতুন একটা নাম দিব সেই কলামটার। বাট কলাম এখানে পিক আপ আর এরিয়া দুইটা না হয় একটা হবে just। হ্যাঁ, এই দুইটা আসার কারণ কি বলতে পারবেন? এই যে এখানে দুইটাই কেন পাইলাম আমরা?
এখানে তো দুটা টেবিল থেকে দুটা আসছে। দুইটা টেবিলে দুইটা আছে। এটা হচ্ছে আমরা তো সিলেক্ট করার সময় দুইটাই সিলেক্ট করেছি, হ্যাঁ, এই জন্য দুইটা আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে আম, আচ্ছা, এই যে এখন দেখতেছেন আমি যেটা পুরা টেবিলটা চেহারা কিরকম হয়েছে সেটা প্রিন্ট করলাম আর কি। হ্যাঁ, দুইটা পাশাপাশি কানেক্ট হওয়ার পরে এখানে এক সেকেন্ড, আমার একটু মেয়েটা কাঁদতেছে, আমি একটু আসতেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই কি আপনার ডাইমেনশন টেবিল আর ফ্যাক্ট টেবিল বুঝি? না ভাই, একটু ডিসকাস করেন। যে না, আমি শিখেছিলাম এখন জানি ভুলে কি, গেছি, এখন আফসোস আছে। না, যদি আমরা একটা আপনার স্টার স্কিমা বা স্নোফ্লেক্স স্কিমা, যেটা আপনার ডেটাবেজের প্রথম দিককার লেসন, সেই জিনিসটা যদি সবার জানা থাকে, একটা জিনিস খেয়াল করা, মানে আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমি স্পার্ক জানতাম না আগে, আমি স্পার্ক এখানে এই কোর্সে প্রথম শিখতেছি। তো এখানে যেমন এখন যেটা উনি করতেছে, এটা ফ্যাক্ট টেবিল তৈরি হচ্ছে ডাইমেনশন টেবিল গুলি থেকে জয়েন করে, লেফট রাইট যেটাই প্রয়োজনে সেটা জয়েন করে নতুন যে টেবিল তৈরি হচ্ছে, এটা ফ্যাক্ট টেবিল কিনা, এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার যতটুকু মানে আমার নলেজ, ফ্যাক্ট টেবিলে হচ্ছে ডাটাটা মাল্টিপল টাইমও থাকতে পারে, বাট ডাইমেনশন টেবিলের ডাটাগুলো ইউজুয়ালি সিঙ্গেল ডুপ্লিকেট থাকে না। ডাইমেনশন টেবিলে, ফ্যাক্ট টেবিলের ডাটা ডুপ্লিকেসি থাকতে পারে এবং একই জিনিস বারবার আসতে পারে। আমি নট সেইম পুরোটা ডুপ্লিকেট, এটা একটা ডিজাইন হবে। তো আমার মনে হয় এটা ডাইমেনশনকে ফ্যাক্ট করতেছে, এটা হচ্ছে দুটো ডাইমেনশন টেবিলকে জয়েন করে একটা ডাইমেনশন টেবিলে নিয়ে আসতেছে, দুটো ফ্যাক্ট টেবিলকে জয়েন করে একটা ফ্যাক্ট টেবিলে নিয়ে আসতেছে। যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং। আসলে ডাইমেনশন টেবিল থেকে আপনার প্রাইমারি কি ফরেন কি রিলেশনে আমরা ফ্যাক্ট টেবিল তৈরি করি। হ্যাঁ, এটা আসলে মানে ফ্যাক্ট টেবিলটা বেশ কয়টা 4-5টা ডাইমেনশন টেবিলকে একত্র করে মূল ইয়েটা পাওয়া যায়। ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য ফ্যাক্ট টেবিল খুবই গুরুত্বপূর্ণ। আর ডাইমেনশন টেবিলটা হচ্ছে আলাদা আলাদা ভাবে আমাদের ডেটা থাকবে, সেটা ফ্যাক্ট টেবিলে এসে একত্রিত হবে। এটা হচ্ছে মূল থিওরিটা আর কি। আমার এক্ষেত্রে তো আন্ডারস্ট্যান্ডিং দুটো যে ফ্যাক্ট, এখানে দুটো ফ্যাক্ট টেবিল, এবং দুটোই হচ্ছে মানে মানে কাইন্ড অফ ট্রানজিশনাল ডেটা আছে আমার মনে হয়। আমার আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে ফ্যাক্ট টেবিলটাতে শুধু নিউমেরিক ডেটা থাকে, আর ডাইমেনশন টেবিলে ওই টেক্সট ডেটা যেগুলো নাম বা অন্য কোনো বৈশিষ্ট্যের কোনো বিশেষণ, এই জাতীয় তথ্যগুলো ডাইমেনশন টেবিলে থাকে। ফ্যাক্ট ওখানে টেবিলে যেটা রেগুলারলি আপডেট হতে থাকে, যেটা না, এটা এটা আচ্ছা, তো রিলেশনাল ডাটাবেজের মতো কাজ করতেছে ভাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে রিলেশনাল ডাটাবেজে যেটা হয় যে প্রাইমারি কি একটার মধ্যে থাকে, আর হচ্ছে ফরেন কি গুলো অন্য টেবিলের সাথে রিলেশন করার জন্য থাকে। তো এইখানেও সেটাই হচ্ছে। এখানে যদি আমি বলি তাহলে প্রাইমারি কিটা হচ্ছে ওই যে এরিয়া বা পিক আপ যেই লোকেশনটা, এটাই এখানে প্রাইমারি কি হিসাবে ইউজ হচ্ছে। হ্যাঁ, এবং বাকিগুলো ডিটেলস টেবিল থেকে নিয়ে আসতেছে। আর আপনি যেটা বলতেছেন প্রাইমারি কি সবসময় নাম্বার হবে এমন কোনো নাই, তবে নাম্বারটাই আমরা প্রেফার করি সবসময়। এই ডেটা সেটের কোনো পয়েন্ট হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনারা ঠিক বলছেন। এখানে প্রাইমারি কি মানে আর যেটা যে রিয়েল লাইফ সিনারি, তো এটা একটা আইডি থাকতো আর কি, ডায়মন্ডে মানে এরিয়া আইডি থাকতো, সেই আইডি অনুযায়ী কানেক্ট করা হতো আর কি। তো এটা যদি মানে আরও ওয়েল স্ট্রাকচার যদি কোনো ডেটা থাকতো, কিন্তু অনেক সময় এরকম করাও লাগতে পারে আর যদি ওয়েল স্ট্রাকচার্ড না হয়। আর ফ্যাক্টর ডাইমেনশন নিয়ে আপনারা আলোচনা করতেছিলেন, এটা হচ্ছে আপনার ডাইমেনশন, আর এটা হচ্ছে এগুলো ফ্যাক্ট। এটা ডেইলি টু ডেইলি ট্রানজ্যাকশনস, এগুলো হচ্ছে ফ্যাক্টস। তো এখন আমরা তাহলে এখানে যেটা আমি যেটা এখানে শো করলাম, যেটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে পুরো টেবিলটা আর কি। আপনারা একটু খেয়াল করেন, রাইট আইডি, রাইট পিক আপ, ড্রপ অফ, ফেয়ার বিডি, স্ট্যাটাস, এখান পর্যন্ত। আচ্ছা, রাইট ডেট সহ এখান পর্যন্ত হচ্ছে আমার লেফট টেবিল, যেটা আমি লেফট টেবিল বলতেছি।
লেফট টেবিল হচ্ছে আমার রাইটস। রাইটস মানে হচ্ছে এইটা, এই যে এখানে আছে আমার এই টেবিলটা। আর এখানে আমরা নতুন যেটা টেবিল বানালাম সেটা হচ্ছে এরিয়া ইনফো, এরিয়া জোন টায়ার, এরিয়া জোন টায়ার, এই যে এরিয়া জোন টায়ার, এই হচ্ছে এই টেবিল। এই দুইটা জাস্ট আমি কানেক্ট করলাম, কানেক্ট করে এখন আমার যেগুলো দরকার সেগুলো আমি শো করছি সিলেক্ট করে। বোঝা গেল? আচ্ছা, তো আমরা এই কনসেপ্টটা মানে এসকিউএল এর কনসেপ্ট একটা আপনারা যেহেতু ডেটা রিলেটেড কাজ স্পার্কের মধ্যেও এটা সেম জিনিসই করা হয়, সেই জন্য এই জিনিসটা কনসেপ্টটা চলে আসলো। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আচ্ছা প্রথম হচ্ছে যে আমাদের টাইম কত হয়েছে, তো কল কেটে যাবে। সেশন উইল, যে কাইসার বলছে অলরেডি। আমি তো টাইম দেখতে পাচ্ছি না, টাইম কই? 5 মিনিট আছে। আচ্ছা, আমি আরেকটা কানেক্ট করে দিই নতুন একটা শুরু করার আগে। ঠিক আছে, আমরা জয়েনে ছিলাম, জয়েন দেখা শেষ। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি যে স্পার্কের ভিতরে আমরা সরাসরি এসকিউএল এর কোড দিয়েও আমরা কোয়েরি করতে পারি। এই যে যেমন এখানে আমরা এসকিউএল এর কোর্সে যাব, তার আগে আমরা ভাইয়া শেয়ার হয় নাই, স্ক্রিন শেয়ার হয় নাই। ওহো, আমি বারবার ভুল করতেছি। রেকর্ডিংটাও চেক করেন। হ্যাঁ, রেকর্ডিংটা ওই চালুই আছে, আজকে অফ হয় নাই, সেদিন অফ হয়ে গেছিল। ওকে, হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে সরাসরি এসকিউএল কোয়েরিটা আমরা লিখে দিতে পারবো। আজকে এসকিউএলটা আমরা তেমন এক্সপ্লেন করবো না, যেহেতু আমাদের এটা ডেডিকেটেড ক্লাস আছে। সো আমরা এতটুকু বলতে পারি যে এই যে সিলেক্টের অংশ আমরা যেটা দেখছিলাম এখানে, এই যে এই সিলেক্টটা ইকুইভ্যালেন্ট এটা। আর এখানে ফ্রম দিয়ে যে টেবিলের নাম বলা হয়েছে সেটা হচ্ছে এই সাইডে যে টেবিলের নাম থাকে, এখানে টেবিল সেটা। তারপরে লেফট জয়েন এরিয়াস, এটা হচ্ছে আমাদের যে নতুন সেকেন্ড যে টেবিলটা, এরিয়াস টেবিল।
এখানে এরিয়া ইনফো হিসেবে আছে, এখানে ধরেন এরিয়াস হিসেবে আছে যে এটা হচ্ছে। আচ্ছা, এখানে তারা নাম ভিউয়ের নাম বানানো হয়েছে। এই দুইটা কানেক্ট করলাম, ওই সেই আবার এরিয়া ওই যে পিক আপ এবং এরিয়া এই কির এগেনস্টে কানেক্ট করা হয়েছে। আর ওয়্যার ক্লজের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ফিল্টার, আর গ্রুপ বাই হচ্ছে সে যে গ্রুপিং ক্রাইটেরিয়াটা, আর অর্ডার বাই হচ্ছে যে আমরা ডেটাটা কি অর্ডারে দেখতে চাই। আমরা যখন সিকল ক্লাস করব, সিকল সহজ আছে, তখন আমরা এটা বিস্তারিত আবার করব, প্র্যাকটিস করব, দেখব, প্র্যাকটিস করব। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে আমি কমেন্ট হিসাবে যে ট্রিপল ডাবল কোড দিয়ে আমি সরাসরি স্পার্ক ডট সিকল লিখে ট্রিপল ডাবল কোড দিয়ে পুরো কোয়ারিটা লিখে আমি কোয়ারি করতে পারি। এটাই হচ্ছে এইটা দেখানোর উদ্দেশ্য। স্ট্যান্ডার্ড রাইট? জি, আবার আবার বলেন তো। স্পার্ক ডট সিকিউএল দিয়ে আমরা স্ট্যান্ডার্ড সিকিউএল লিখতে পারি। রাইট, হ্যাঁ, স্পার্ক ডট আমরা স্পার্ক ডট সিকিউএল দিয়ে কি স্ট্যান্ডার্ড সিকিউএল লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড সিকলটা লিখতে পারি। তো আমরা তো এতক্ষণ ডেটা ফ্রেম দেখছিলাম। সো এখন ডেটা ফ্রেমের বিভিন্ন ফাংশনস দিয়ে আমরা কাজ করছিলাম না, সেটার অল্টারনেটিভও আছে। এটা যারা সিকল পারে, স্পার্কে সব কিছু এখনও শিখতে চায় না, তাদের ট্রানজিশন করার একটা রাস্তা করছে আর কি ওরা। আচ্ছা, এবং এটা আমরা এখানে প্ল্যান জাস্ট দেখানো হচ্ছে যে সেটা যে এভাবে এপিআই ভার্সন, ডেটা ফ্রেমের এপিআই ভার্সন হোক আর হচ্ছে সিকল হোক, দুইটার কোয়ারি প্ল্যান সেমই হবে, মানে পারফরমেন্সে কোনো ডিফারেন্স হবে না, মানে সেম এই কোডটাই আবার এই এপিআই ভার্সনে লেখা আছে। এপিআই ভার্সন বলতে ডেটা ফ্রেমের যে ফাংশনগুলো ওই ভার্সনে লেখা আছে, সেটা যদি আমি রান করি, সেটার মানে সিকলের এসকিউএলের এক্সপ্লেন যে লেজি ইভ্যালুয়েটরের যে প্ল্যানিংটা থাকে, সে প্ল্যানটা দেখতেছেন এখানে। আর ডেটা ফ্রেমের প্ল্যান দেখেন, আমরা একটু যদি আমরা সাইড বাই সাইড দেখতে পারি, মানে একই রকম। সে অ্যাডাপটিভ, সেই সর্ট এক্সচেঞ্জ, হ্যাশ অ্যাগ্রিগেটর এক্সচেঞ্জ, আবার হ্যাশ অ্যাগ্রিগেটর প্রজেক্ট, সব সেম। পারফরমেন্সে কোনো ডিফারেন্স আসবে না। এটা হচ্ছে এই অংশ, একটা ছোট একটা নুয়ান্স, একটা ছোট একটা ইনফরমেশন দেওয়া। নেক্সট আমরা একটু ডেমো দেখব। হ্যাঁ, এখন আমরা একটা মজার জিনিস দেখব। মজার জিনিস মানে হচ্ছে যে আমরা পাইথনের জায়গায় যে স্পার্ক করতে চাই, স্পার্কের যে আমরা বলতেছি যে এত বেনিফিট, এত ফাস্ট, এখন আমরা সেটা নিজের চোখে দেখবো আর কি, বাস্তবে। আচ্ছা, তো আমরা এখন একটা বড় ডেটা সেট আনলাম ডিফারেন্স করার জন্য। এই যে একটা পার্কে ফাইল, এখানে একটা পার্কে ফাইল তো দেখা যায় না, এখানে 3 মিলিয়ন রোজ আছে। আমরা এটা যদি রান করি, এই যে টোটাল ট্রিপস, মানে এটার আবার অরিজিনাল ভার্সনও আছে, আপনি ইচ্ছা করলে রিয়েল ডাটা যেটা অনলাইনে আছে 2024 সালের জানুয়ারির এনওয়াইসি, এটা বোধ হয় এনওয়াইসি, হ্যাঁ, নিউ ইয়র্কের বিভিন্ন ট্রিপ সম্ভবত এখানে আছে রিয়েল, এটা রিয়েল ডেটা আর কি। আর এখানে আমাদের একটা সিনথেসাইজ ডেটা, মানে দুইটা প্রাইস সেমই আর কি। তো এখানে আর কি রাউন্ডেড ফিগার আছে 3 মিলিয়ন রাইটস। সো 3 মিলিয়ন রাইটস আছে, আর আমাদের এতগুলো কলামস আমির আছে। ভাই, এই পার্কেট একটা জিনিস জানা ছিল, আপনার পার্কেট ফাইলটা কি আপনার লোকাল হার্ড ড্রাইভে আছে? এই যে এটা, এই ফাইলটা আমি দিয়ে দেবো। না ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে যে লিঙ্কটা আমরা দেখতেছি, ওই লিঙ্ক থেকে কি সরাসরি আমরা এখানে পাইপলাইন তৈরি করতে হ্যাঁ পারি হ্যাঁ, না? ওইটা দিয়েও আমরা ডাউনলোড করে, এই যে
ওইটা আমি ডাউনলোড করছি, ওইটা আমি ডাউনলোড করে দেখছি। না আমরা কি ডাউনলোড না করে কি সরাসরি পাইপলাইন করা সম্ভব সেটা বলছি আমি। লিঙ্ক থেকে, হ্যাঁ লিঙ্ক থেকেও আমি প্যান্ডাসে লিঙ্ক থেকে করতাম। স্পার্কে আমি দেখি না, আমি অবভিয়াসলি আমি নিশ্চিত যে করা যাবে, নিশ্চিত করা যাবে এটা, কারণ লিঙ্ক থেকেই তো কাজ করে অনেক। আচ্ছা ঠিক আছে। এখানে আমার একটা ছোট ইয়ে আছে, যেটা হচ্ছে আপনার পাইস্পার্ক সম্ভবত আপনার ডাটা স্ট্রিমিং সাপোর্ট করে, পান্ডাস মনে হয় করে না। হ্যাঁ হ্যাঁ, স্পার্কে করে, রাইট। আমরা প্রথম ক্লাসে সেটা দেখছিলাম যে সেখানে পুরো একটা মানে তার শুধু এই যে প্যান্ডাসের মতো কোয়ারি করে সেটা না, আর তার ইকোসিস্টেমটা অনেক বড়। প্রথম ক্লাসে আমরা এটা কভার করছি। মেশিন লার্নিং লাইব্রেরিজ আছে, তারপরে স্ট্রিমিং আছে, আর এই ডেটা ফ্রেম ম্যানিপুলেশনস আছে। অনেক রিচ একটা ল্যাঙ্গুয়েজ এটা, বা এটা ফ্রেমওয়ার্ক বা একটা ইকোসিস্টেম বলতে পারেন। এবং অনেক জায়গায় দেখবেন এই স্কিলটা চায়, এটা বেশ ভালো একটা স্কিল। সো আপনারা যেটা শিখতেছেন এটা খুব ভালো একটা জিনিস শিখতেছে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখলাম যে আমাদের এই যে পার্কে ফাইলটা আছে, সেখান থেকে আমরা কাউন্ট ফাংশন দিয়ে আমরা এটার কলাম কতগুলো রোজ আছে সরি সেটা আমরা দেখতে পারলাম। এবং প্রিন্ট স্কিমা দিয়ে ফাংশন দিয়ে আমরা তাদের কী কী স্কিমা আছে এবং তার ডিটেলস আমরা জানতে পারলাম, যে এখানে ডেটা টাইপ কী, নালেবল ট্রু কিনা, এই ইনফরমেশনগুলো জানতে পেলাম। এখন আমরা একটু দেখি তিনটা রো দেখি, তিনটা রো কেমন দেখতে। এই যে এটা হচ্ছে ভেন্ডর আইডি আছে, পিক আপ ডেট টাইম আছে, প্যাসেঞ্জার কাউন্ট আছে, কতগুলো প্যাসেঞ্জার, ট্রিপ ডিস্টেন্স, পিইউ লোকেশন, বিভিন্ন লোকেশন, পেমেন্ট টাইপের আইডি দেওয়া আছে সব। পেমেন্ট টাইপের যদি ফ্যাক্ট আপনার ডাইমেনশন টেবিল দেখেন, ওখানে হয়তো আইডির এগেনস্টে ওই পেমেন্ট টাইপটা কী সেই ইনফরমেশনটা পাবেন আর কি। সাধারণত এরকম মানে অপটিমাইজ করা থাকে টেবিলগুলো, ফেয়ার অ্যামাউন্ট মানে এরকম অনেক কিছু আছে। ভিসা, মাস্টারকার্ড, কেয়ার, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে আর কি, সেটা মানে আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো না। ওইটার জন্য পেমেন্ট টাইপ টেবিল লাগবে আর কি, সেখানে আর কি ডিটেলস আছে। সো এইসব ডেটা দিয়ে যে 3 মিলিয়ন রোজ আপনি উপরে যেমন আমরা একটা রিপোর্ট বানাইছি যে কোন এলাকায় কত টাইম অনুযায়ী টাইম ধরে আপনি সেই দিন 26 তারিখ তো না, এটা 26 তারিখে কি বলে কতগুলো রাইড গেছিলো ওই এলাকায়, এই বিভিন্ন এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন বের করতে পারবেন। যাদের যেরকম ডেটা দরকার সেখান থেকে যেরকম ডেটা ডিসিশন বের করা দরকার, অথবা মেশিন লার্নিংয়ের এরকম অনেক ডেটা ফিড করে সে একটা মডেল বের করবে, সে ডিসিশন মানে প্রেডিকশন করবে এই পাস্ট ডেটা দেখে, যে হয়তো এই সময়ে এই টাইমটাতে এই পিক আওয়ারে ইউজুয়ালি এত ধরেন থাকে, ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি। তো ওইখান থেকে একটা প্রোগ্রাম বানানো যেতে পারে যে এই আমার কাছে অনেক ডেটা আছে, লাস্ট 5 বছরের ডেটা আছে, ওখান থেকে আমি অনেক রকম মডেলিং করে বা বিআইতে করে টোরে অ্যানালাইজ করে তারপর প্রেডিকশনও করতে পারবো যে এখানে আমার কীরকম কোন জায়গায় কোন সময় কোন জ্যাম হইতে পারে, সেটা আগে থেকে আমি হয়তো প্রেডিক্ট করবো, সেটার একটা অ্যাপ বানাতে পারবো। মানে জাস্ট আমি বলতেছি এরকম অনেক কিছু করা যায়। কিন্তু ডেটা হচ্ছে পাওয়ার। আপনারা অনেক জায়গায় দেখবেন যে বলে যে ডেটা হচ্ছে নতুন অয়েল আর কি, মানে লাস্ট আমাদের সবচেয়ে শক্তিশালী ইকোনমিক মিন হচ্ছে যে তেল, এখন ডেটা হচ্ছে নতুন অয়েল। যে আমাদের বড় বড় অর্গানাইজেশনগুলো ফেসবুক থেকে শুরু করে যায়, সবাই যে আমাদের ডেটা চুরি করে, কারণ এর বেনিফিট আছে। এর থেকে ওরা অনেক ডিসিশন আমাদের বিহেভিয়ার জানতে পারে, আমাদের অ্যাড টার্গেট করতে পারে, আমরা কোন অ্যাডটা দেখি। দেখ একটা অ্যাড এখন তো ফেসবুকে একটা ওয়েবসাইটে ঢুকলে, আমরা থার্ড পার্টি ওয়েবসাইটে ঢুকতেছি, সেটার ইনফরমেশনও ফেসবুক পেয়ে যায়, তারপরে সেটার অ্যাড দেখাতে যায়। যেমন আমি ইদানিং কোরবানির ছুরির অনেক অ্যাড দেখতেছি, বা গরু মাংস কাটার একটা দেখছি, বাস হয়েছে। এখন খালি
ওটারই অ্যাড আসতেছে। এগুলো সব এইভাবে ডেটা কালেক্ট করে, ডেটা ক্রাঞ্চিং করে, তারপরে যে মডেলে ফিট করে আমারে সাজেস্ট করতেছে। তা আমার যত রকম এখন যারা যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে, এই আপনার ছুরির অ্যাড দিচ্ছে, মনে হয় ৮-১০টা না ১৫টা ২০টার মতো মনে হয় কোম্পানি মনে হয় অ্যাড দিচ্ছে। সবগুলোই আমার যেহেতু ইন্টারেস্ট আছে, আমি যেহেতু একটু টাইম স্পেন্ড করছি, অনেক কিছু প্যারামিটার দেখবে। আমি ওখানে ক্লিক করছি, কতক্ষণ দেখছি, আবার আসছে যখন আমি আবার ক্লিক করছি কিনা, ওই ওয়েবসাইটে গেছে কিনা, এই যে ইনফরমেশনগুলো বের করে আমার ইন্টারেস্ট আছে এই বিষয়ে, এটা ওরা জানতে পারলো। এখন ওরা সব অ্যাড আমাকে দিবে, তখন আমি হয়তো অনেকগুলো দেখে একটা পারচেস করব। তাহলে সে তার কাস্টমারের কাছেও একটা ভ্যালু দিল, যে আমার কাছেও আমার যে ডেটাটা দরকার, মানে আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি আমাকেও একটা ভ্যালু দিল অ্যাকচুয়ালি। সে আমার ডাটা ইউজ করছে, কিন্তু আমার ডেটা ইউজ করে আমাকেও একটা ভ্যালু দিল। যে সেল করতেছে, যে অ্যাড দিচ্ছে, তাকেও একটা ভ্যালু দিল। এইভাবে আপনার কয়দিন আগে রিপোর্ট দেখছেন কি না, আমার মনে হয় বছরে ফেসবুকের $700 মিলিয়ন বাংলাদেশ থেকে রেভিনিউ পাইছে, মানে অলমোস্ট $1 বিলিয়ন, প্রায় 9-10 হাজার কোটি টাকা মানে বাংলাদেশের মতো গরিব দেশ থেকে ব্যবসা করছে। এবং এটা কিন্তু পুরা আমাদের কমার্সের ইকোসিস্টেম মোটামুটি ওইটাই সিঙ্গেল হ্যান্ডেডলি রান করে, এতে কোনো সন্দেহ নেই। সো ডেটা যে কত পাওয়ারফুল, সেটা আপনারা এই বড় বড় কোম্পানির কাজগুলো থেকে দেখে বুঝতে পারবেন। আচ্ছা, ভাই একটা কোশ্চেন করি। হ্যাঁ। চল। আচ্ছা ভাই, এই যে স্পার্কে যে এসকিউএলটা যেটা লেখা হইলো, এই এসকিউএল কি ভাইয়া কোনো মানে ডাটাবেসে এসকিউএল করতে পারে নাকি ডেটা ওয়্যারহাউসে এসকিউএল করতে পারে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। মানে দুইটাতে এসকিউএল ল্যাঙ্গুয়েজ তো অলমোস্ট মানে সেমই কিন্তু। না 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 না, ইঞ্জিনের কথা জিজ্ঞেস করতেছি। যেমন স্পার্ক ডট এসকিউএল, এটা তো একটা সেপারেট একটা ইঞ্জিন কিংবা সেপারেট একটা প্ল্যাটফর্ম কিংবা এনভায়রনমেন্ট। আর আমি এখানে যে এসকিউএলটা লেখা হয়েছে সেটা আপনার ডেটা ওয়্যারহাউসের উপরেও কাজ করে, যেমন ডেটাব্রিক্স, স্নোফ্লেক্স, আর ডেটাবেস যেমন কি বলে মাই এসকিউএল, এমএস এসকিউএল, ওরাকল, এটাতেও কাজ করে। এখন এই যে স্পার্ক এসকিউএলটা যে লিখছেন কোয়েরিটা, এটা কি মানে এই পার্সপেক্টিভে কিংবা ওভারঅল ইতে এটা কি ডেটা ওয়্যার হাউস প্লাস ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস দুইটার উপরেই কাজ করে? আমি কি কোশ্চেনটা বোঝাইতে পারছি? আমি বোঝার চেষ্টা করতেছি আসলে। মানে আমি যে সিনট্যাক্সটা এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এটা সিলেক্ট এটা এটা ফ্রম এটা এটা একটা র এসকিউএল, র কিন্তু মানে এসকিউএল, হ্যাঁ। এটা কোনো একটা, হ্যাঁ, কোনো একটা ওয়্যারহাউসে ডেটাবেস আপনার কিংবা ডেটা ওয়্যারহাউস। ওয়্যারহাউসেও যখন আমরা কোয়েরি লিখি এরকমই থাকে, এটাই থাকে। না না, ডেটাবেসের জন্য এটা থাকে। এইটা থাকে আচ্ছা, তাহলে কি আলাদা ওই যে কানেকশন স্ট্রিং দিয়ে কানেক্ট করে তারপরে ডেটাবেস থেকে নিয়ে আসা লাগে, মানে ডেটা আনে, এরকম কি জিনিসটা? যেমন এই যে যেটা বললেন যে এটা স্লো বলে লেজি লোডিং হিসেবে কাজ করে, মানে স্পার্কটা ডেটাবেস তো লেজি লোডিং না, ডেটাবেস তো ইগাল লোডিং। না, এটা স্পার্কের ভিতরে আমরা যে প্ল্যানটা দেখলাম। আমি ভাই কোয়েরি কোয়েরিটা কিভাবে এক্সিকিউট করে মানে এইটা জাস্ট জানার জন্য জিজ্ঞেস করা, কোয়েরি এক্সিকিউশন প্ল্যানটা আসলে। আমরা তো এখন স্পার্কের ভিতরে আছি, স্পার্কের ভিতরে দুইটাই মানে লেজি হবে আর কি, যেটা আমরা স্পার্কের ভিতরে আছি, স্পার্কের ভিতর থেকে করতেছি। আর অন্যান্য অনেক মানে ওয়্যার হাউসে তো অনেক অপটিমাইজেশন থাকে। ওয়্যার হাউসগুলো অনেকে যে এই যেমন ডেটা আমরা বললাম না, কলাম প্রুনিং করে, এরকম অনেক কিছু অপটিমাইজেশন থাকে। এগুলো আসলে সিমিলারই, বুঝছেন। এগুলোর ভিতরে সবগুলার যে লেজি লোডিং, আমি যেমন ইয়াতে কাজ করি, স্নোফ্লেকেও অনেক অপটিমাইজেশন থাকে ওয়্যারহাউসগুলোতে, বিশেষ করে ওয়্যারহাউসগুলোর অপটিমাইজেশন অন্য লেভেলের আর কি। তো এটার সাথে কনসেপ্ট আমি একদম মানে ডিটেলস আমি জানি না,
যে স্পার্কের একদম নিটিগ্রিটি আমি জানি না, যে স্পার্কের নিটিগ্রিটি আর আচ্ছা স্নোফ্লেক আচ্ছা ভাইয়া, বুঝতে ওইটা পারছি, আমি ঠিক জানি আছে না, ভাইয়া। কিন্তু ওদের যে আছে এমনি অপটিমাইজেশন যে আছে, কোয়েরি অপটিমাইজেশন এটা কনফার্ম, এটা আমি জানি যে আছে। তো আমি যখন স্পার্কের আমি এটা জি দেখতেছিলাম আচ্ছা তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ এটা তো আমাদের ওয়্যার হাউসে আছে। আর ওয়্যার হাউসে এটা করা লাগে কারণ ওয়্যার হাউসে তো আপনার ডেটা থাকে মিলিয়নস অফ রোজে থাকে, তো আবার সাথে ওয়াইড থাকে 500,000। তো ওগুলো ওগুলো কোয়ারি আমরা যখন করি দেখি খুব দ্রুত ডেটা আসে, ফিউ সেকেন্ডসের মধ্যে ডেটা চলে আসে। আর যেটা আমরা আমরা যদি কম্পিউটার করতে চাই ওরা মানে লোড হইতে আওয়ার্স অফ আওয়ার, মানে ঘন্টার ঘন্টা লেগে যাবে। একটা কারণ হচ্ছে যে জি প্রথমত ভাই। হচ্ছে যে আমাদের বড় পাওয়ারফুল ওয়্যারহাউস ইউজ করে, মানে ওয়্যারহাউস বলতে আমি কম্পিউটার ইউজ করে, কম্পিউটার অনেক পাওয়ারফুল ইউজ করে, মানে আমাদের বড় বড় প্ল্যানে ক্লাউডে যে বিভিন্ন প্ল্যান আছে প্রয়োজন অনুযায়ী আমাদের বাড়ানো হয়। আরেকটা হচ্ছে যে অপটিমাইজেশন, ওই কোয়ারিগুলোর জি ইঞ্জিনগুলোই বুঝতে পারছি। বিহাইন্ড দ্য সিন অনেক অপটিমাইজ ওয়েতে গিয়ে এই লেজি লোডিং করে পুরো জিনিসটা পড়ে তারপর অপটিমাইজ করে। এটা কিন্তু ওয়্যার হাউসে করে। ডেটা আমার মানে আমার জানার মতে ডেটা বেজে এত অপটিমাইজেশন নাই ওয়্যার হাউসে যেরকম আছে। ডেটাবেসে ভাই অপটিমাইজেশন তো নিজের কোয়েরিতে, আর ওয়্যার নিজের কোয়ারিতে হাউসেরটা মানে তো ওরকম আপনার কোয়ারি ইয়াতে ওয়্যার বোধহয় হাউস আমার জানার নিতে মতে পারে। নাই বোধহয়, যে যে এই এরকম অনেক বড় বড় রোয়ের অপটিমাইজেশন যেটা, যে এই যে লেজি লোডিং এটা প্রুনিং করো এটা আনো, বা ডেটা টাইপের কলামনার অনেক কিছু থাকে, এগুলা ওগুলা ভাই ওই যে থাকে না। টেম টেবিল তারপরে ক্যাশ ইউজ করে করা যায়। যাই হোক ভাই, ঠিক আছে, আপনি ভাই কন্টিনিউ করেন। থ্যাংক আচ্ছা ইউ ভাই। আচ্ছা, আমরা তাহলে কোথায় ছিলাম? নেক্সট হচ্ছে আমরা আমরা এখন তাহলে এক্সাম্পল দেখব যে মানে পার্সেন্টেজ পার পেমেন্ট। আচ্ছা, সো আমরা দেখব যে 3 মিলিয়ন, প্রথমে দেখব 3 মিলিয়ন রোজ নিয়ে প্যান্ডাস কীভাবে পারফর্ম করে। প্যান্ডাসের ভিতরে বিভিন্ন আমাদের অপারেশনস আছে, ফিল্টারিং, গ্রুপিং, এগুলো থাকবে এবং সেটা আমরা সেভ করব। এটা আমি যদি রান করি 3 মিলিয়ন রোজে প্যান্ডার মোটামুটি বেশি সময় লাগে নাই, 37 সেকেন্ডস, 13 সেকেন্ড। প্যান্ডাস টোটাল হচ্ছে 50.5 সেকেন্ড, আধা সেকেন্ডের মধ্যে 3 মিলিয়ন রোজ এসে কাজ করতে পারছে, তার কোনো সমস্যাই হয়নি। আচ্ছা, এখন স্পার্ক দেখি এটাতে কত করে। স্পার্কও প্রায় সমান, বরং স্পার্কে একটু টাইম বেশি লাগছে। সেটা হচ্ছে ওটা আধা সেকেন্ডে করছে, এটা হচ্ছে 69 সেকেন্ডে করছে। মানে স্পার্কের ইনিশিয়ালি একটা ওভারহেড থাকে, যেটা আমরা স্পার্ক সেশন আমরা গত ক্লাসে দেখছি যে বিভিন্ন জিনিস ওর লোড করতে হয়। তো ওর এখানে কিন্তু টাইম লাগছে। তো 3 মিলিয়ন রোজ পর্যন্ত প্যান্ডা দেখা গেছে যে বেটার পারফর্ম করছে। আচ্ছা, এখন যদি আমরা এটা আরও স্পার্ক আরেকবার দিয়ে দেখবেন, স্পার্কটাকে আরেকবার দিয়ে দেখবেন। হ্যাঁ, যে 57 সেকেন্ডস, এটা একটু বেশি লাগবে, এটা সমস্যা না। এখন তো অন হয়েছে, বিভিন্ন কারণে সামান্য একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু এই ডিফারেন্সটা আপনার মানে মানে ধরার বোঝার মতো কিছু না, বুঝছেন। এখন আসবে আমরা এখন দেখব যে ওই যে 3 মিলিয়ন রোজ যেটা, সেটাকে আমরা 10 গুণ করে দিই। সেটা আমরা সেই সেম জিনিসটাকেই আমরা 10 গুণ করে দেব। 10 গুণ করে 3 মিলিয়ন রো হয়ে যাবে 30 মিলিয়ন রো। এখন দেখি আমরা 30 মিলিয়ন রো নিয়ে কাজ করি। 30 মিলিয়ন রো বানানো হইলো। এখানে হচ্ছে আমার ওই ফাইলটারে 10 বার প্রিন্ট করা হয়েছে। এখন স্যার এখানে ওই যে আমাদের কুয়েরি কোডের প্রথম লাইনটাতে টু, তারপরে টাইম ডট টাইম যেটা আছে এটা একটু এক্সপ্লেন করবেন?
এটা হচ্ছে যে ওই এই সময় একটা টাইম সে এই সময় যে টাইমটা সে ধরে, তারপরে আবার যখন কোয়েরি রান পরের মাঝখানে যে অপারেশন হয়, তারপরে টাইমটা সে ধরে ধরে দুইটা ডিফারেন্স বের করে আর কি। পরে এটা টাইমগুলোর কই গেল, এটা যোগ বিয়োগ করে দুইটা ডিফারেন্স বের করা হয়। উপরে আরও আছে, ওকে। মানে জাস্ট টাইমিং করার জন্য আর কি। ভাই এখানে 10 টাইম স্টপ করার ওয়ান। কারণে কি 10 বার রিড করবে 3 মিলিয়ন ফাইল? আচ্ছা, আমি আমি তো 10 বার বানাইছি। এখন 10 বারটা কি বলে, আমরা কোথায় আছি? স্পার্কে এটা হচ্ছে আমরা বানালাম এখানে। টোটাল আমার 752 MB, প্রায় 1 GB। এখন আমি এই পুরো ফাইল ধরে দেখব প্যান্ডাসটা কই। আচ্ছা, এটা হলো প্যান্ডাস, এটা হচ্ছে আমার স্পার্ক। আচ্ছা, স্পার্কে আমি রান করে দেই। স্পার্কে আমার এটা রান করতে লাগলো হইলো গিয়ে 30 মিলিয়ন রো লাগলো 61 সেকেন্ডে। মানে ওই উপরে 3 মিলিয়ন করতে যা লাগছে, 30 মিলিয়ন করতে প্রায় এরকম টাইমই লাগছে, খুব বেশি সময়। মানে ও যখন চালু হয়ে যায় তারপরে সে আগুন। আচ্ছা, প্যান্ডাস দেখি কতক্ষণ লাগে। প্যান্ডাসে লাগছে 4 সেকেন্ড। মানে এখানে প্যান্ডাস ওই 3 মিলিয়নে প্যান্ডাস পাওয়ার বেশি দেখাচ্ছিল, মানে সে একটু ফাস্টার হয়েছে যে তোর ইনিশিয়াল ওভারহেডস নাই। কিন্তু এখন যখন এটা 3 মিলিয়নের জায়গায় 30 মিলিয়ন হয়ে গেছে, স্পার্ক যেখানে ওই সে আধা সেকেন্ডই, খুব একটা ডিফারেন্স হয় নাই, বলতে গেলে একই। আমাদের ওইখানে 67 সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ড কম ডিফারেন্স, আর এখানে লাগছে পুরো 4 সেকেন্ড, মানে প্রায় হচ্ছে 8 গুণ। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ইন্টারেস্টিং করি, সেটা হচ্ছে এইটা ফেলে দিই, এটাকে আমরা 50 গুণ করে দিই। আচ্ছা, এখন হচ্ছে এখানে অনেকগুলো ফাইল লোড হয়েছে। আমাদের টোটাল জায়গা হচ্ছে প্রায় 4 জিবির মতো আর কি। এটা হার্ড কোডেড, এর জন্য এটা আর আপডেট হয় নাই। আচ্ছা, স্পার্কের লাগলো এটা টাইম 1.70। তো এটা কিন্তু 30 মিলিয়ন না, 30 মিলিয়ন মাল্টিপ্লাই বাই 5, মানে 1500 মিলিয়ন আর কি। 1.7 সেকেন্ড লাগছে। আচ্ছা, এখন দেখি প্যান্ডাস এটা নিয়ে কী করে, প্যান্ডাস আবার ক্র্যাশ না করে। পান্ডাকে এত বড় লোড দেওয়াটা ঠিক হচ্ছে না। ওরা অত্যাচার হয়ে গেছে আর কি ওর জন্য। আপনার মেশিন গরম হইতেছে। হ্যাঁ, ওটাই আমরা দেখবো এখন আর কি, যে এতক্ষণ যে আমরা মানে আরেকটা ল্যাঙ্গুয়েজে শিখতেছি, ইজ ইট ওয়ার্থ ইট আর কি। অলরেডি আমরা প্রায় 50 সেকেন্ডে চলে গেলাম। এক মিনিট পার হয়ে গেল। আপনার নোটবুকটা কি সেভ করা আছে? হ্যাঁ, নোটবুক সেভ করা আছে। চোদ্দ সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট। দেড় মিনিট পার হয়ে গেছে।
মানে এই জায়গায় গিয়ে আর প্যান্ডাস কাজ করবে না, মানে এটাই হচ্ছে দেখানোর উদ্দেশ্য। 1.7 সেকেন্ডস, 150 মিলিয়ন, 150 মিলিয়ন রোজ, 2 মিনিট হয়ে যাচ্ছে। আপনার সিস্টেম ইনফরমেশনটা দেখা যাবে, আপনি একটু দেখবেন, বা টাস্ক ম্যানেজার দেখা যাবে আপনার? আপনি ভয় পেতেছেন না, কোনো সমস্যা নাই, সে এখনো ঠিক আছে, কাজ করতেছে। আমার টাস্ক ম্যানেজার, সরি আমি দেখি। আচ্ছা, প্রায় প্রায় 3 মিনিট লাগলো তার 150 মিলিয়ন আমার টাস্ক ম্যানেজার লোড করতে করতে। ও আচ্ছা, সিপিইউ লোড। আচ্ছা, তাহলে আপনারা দেখতে পেলেন যে এখানে যেটা 1.7 সেকেন্ডস লাগছে, এখানে লাগছে হচ্ছে 170, মানে 10 গুণ নাকি 100 গুণ, 100 গুণ বেশি টাইম লাগলো। পাওয়ার অফ ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। হ্যাঁ, পাওয়ার অফ ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, মানে যেখানে প্যান্ডাস অনেক জায়গা করতেও পারবে না, যেটা সেগুলো প্যান্ডাস স্পার্ক করতে পারবে। এখানে প্যান্ডাস তো করতে পারছে, টাইম লাগছে, কিন্তু এমন যখন র্যামের পুরো র্যাম লোড হয়ে যাবে, যখন আরও বড় ডেটা হয়ে যাবে, তখন প্যান্ডাস মেমোরি এরর দিবে। সো এটা আমরা যখন এটা দেখবো, আপনারা সময় থাকলে আরও বড় বড় ইয়ে দিয়ে আপনারা টেস্ট করে দেখেন যে এটা ক্র্যাশ করে কেমনে। তো এখানে একটা রুল অফ থামস দেওয়া আছে যে 1 জিবির কম হলে প্যান্ডাস ইউজ করতে, 1 থেকে 10 জিবি স্পার্ক প্যান্ডাস যে কোনো একটা ইউজ করলে হবে। 10 জিবির বেশি হলে স্পার্ক ডেফিনেটলি প্যান্ডাস এখানে ক্রাশ করা শুরু করবে। 100 জিবি হলে তো এই আমার ডেটা ছিল কত, পুরা 3 জিবির মতো মনে হয় ছিল, এই যে 4 জিবির মতো ছিল। সো এটা স্পার্ক এখানে অ্যাকচুয়ালি প্যান্ডাস ক্যান ডু ইট, বাট স্পার্ক ওয়ন্ট ব্রেক আ সোয়েট। তো মানে প্যান্ডাস ঘামায় গেছে কাজ করতে করতে, কিন্তু স্পার্কের কিছুই হয় নাই। সো আমাদের আজকের মোটামুটি এটাই শেষ। এগুলো আপনারা বাকিগুলো দেখে নেবেন। স্পার্কের সেশন বন্ধ করে দেই। আচ্ছা, আমার ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা যারা চান অ্যাক্টিভিটিটা করতে পারেন। আমার ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা অ্যাক্টিভিটিটা করতে পারেন। আর হচ্ছে হোমওয়ার্কটা হয়তো কালকের মধ্যে আশা করি দিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি ক্লাস শেষ। শুক্রবারে ক্লাস হবে তো না? স্যার হোমওয়ার্কটা কি স্যার এই যে ফাইলটা দিবেন এখন এটা রান করে দেখবো যে এরর পাই কিনা, না এটা না, হোমওয়ার্ক? হোমওয়ার্ক আলাদা দেব, হোমওয়ার্ক আলাদা দেব। আর হচ্ছে এখানে হচ্ছে যে এটা হচ্ছে আপনারা অ্যাক্টিভিটি নিজে এখন চাইলে করতে পারেন। এখানে কিছু যে রিকোয়ারমেন্টস দেওয়া আছে, সেটা আপনারা করে মানে প্র্যাকটিস করতে পারেন, আজকে বা কালকে করলেন। স্যার ভিএস কোড যখন আমরা ক্লোজ করব তখন কি এই স্পার্কটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে না, আবার শাট করে নিতে হবে আমাদের? হ্যাঁ, অটোমেটিক শার্ট হয়ে যাবে। না এখানে যে শাট করলেন এর জন্য হবে? বললাম আর কি যে এখানে আমাদের
হয়তো যখন ইয়েতে কাজ করব তখন এই গুড প্র্যাকটিসেসগুলো ইউজ করব আর কি, সেশন জি, স্টপ এটা করে খুবই দিব। ভালো, গুড প্র্যাকটিস। আমির ভাই, যদি শুক্রবারে বা কোনো ডেটে